গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে ফিরে এলাম আমি অপরাজিতা। আজকে পড়ছি হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির ১২তম পর্ব। আশা করি সঙ্গেই থাকবেন। দুপুরবেলা তারা দুজন সত্যি সত্যি নীলুর অফিসে উপস্থিত হলো। নীলু বেশ অবাক হলো। যে মেয়েটির কিছুদিনের মধ্যে বিয়ে হচ্ছে সে একটি ছেলের সঙ্গে এমন সহজভাবে ঘুরে বেড়াচ্ছে কিভাবে? ভাবি, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? তুমি বললাম, রাগ করনি তো? হ্যাঁ, খুব রাগ করেছি। শারমিন হেসে ফেলল। নীলুর মনে হলো এই মেয়েটি বড় ভালো। কিছু কিছু মানুষ আছে যাদের সবসময় কাছের মানুষ মনে হয়। এই মেয়েটি সেই দলের। শারমিন বলল, আসুন ভাবি, আজ দুপুরে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। নতুন একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, খুব ভালো খাবার। আজ তো যেতে পারবো না শারমিন, আমাদের একটা বোর্ড মিটিং আছে, সবাইকে থাকতে হবে। বছর শেষ হচ্ছে তো। আজ তাহলে আপনি খুব ব্যস্ত? হ্যাঁ, অন্য কোনো দিন সবাই মিলে একসঙ্গে খাবো। তার মানে আপনি এখন আমাদের বিদায় হতে বলছেন? নীলু হাসতে হাসতে বলল, হ্যাঁ, আজ আমাদের খুব ঝামেলা। কিন্তু আপনাকে এত খুশি খুশি লাগছে কেন? আমার একটা সুখবর আছে। রফিক অবাক হয়ে বলল, কি সুখবর? প্রমোশন হয়ে গেছে নাকি তোমার? চাকরি তো ১ বছরও হয়নি। নীলু কিছু না বলে অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগল। সে নিজেও তার সুখবর সম্পর্কে কিছুই জানে না। সকালবেলা অফিসে আসতেই সালাম সাহেব বলেছেন, আপনার জন্য সুখবর আছে, বোর্ড মিটিংয়ের পর জানতে পারবেন। নীলু ভয়ে ভয়ে বলেছে, সুখবরটা কি? জানবেন জানবেন, এত ব্যস্ত কেন? দুঃসংবাদ তাড়াতাড়ি শোনা ভালো, কিন্তু সুসংবাদের জন্য অপেক্ষা করাতেও আনন্দ। কথাটা ঠিক, নীলুর আনন্দই লাগছে। কি হতে পারে খবরটা? প্রমোশন হবে না, সেটা সম্ভব না, চাকরি ১ বছরও হয়নি, কিন্তু এছাড়া আর কি হতে পারে? শারমিন বাসায় ফিরল সন্ধেবেলা। সমস্তটা দিন বাইরে কেটেছে, কিন্তু এতটুকুও ক্লান্তি লাগছে না তার, বরং বেশ ঝরঝরেই লাগছে। রহমান সাহেব বাসায় ছিলেন। তিনি অনেক দিন পর শারমিনের উৎফুল্ল চোখ মুখ দেখলেন। তিনি বললেন, চল মা, বাগানে হাঁটতে হাঁটতে চা খাই। এই শীতের মধ্যে বাগানে হাঁটতে হাঁটতে চা খাবে কি? খুব শীত না? চল যাই, চাদর টাদর কিছু গায়ে দিয়ে নিও। রহমান সাহেব গোলাপ ঝাড়ের দিকে এগুলেন। এই বাগানের পেছনে অনেক শ্রম এবং অর্থ ব্যয় করা হয়, কিন্তু বাগান প্রাণহীন। প্রচুর গোলাপ গাছ আছে, কিন্তু বেশিরভাগ গাছই ফুল ফোটাতে পারে না। হয়তো মাটি ভালো না, কিংবা মালি ফুল গাছের কিছুই জানে না। বাগানে হাঁটতে হাঁটতে রহমান সাহেবের একটু মন খারাপ হলো। কি করলে আজ সারাদিন? তেমন কিছু না, ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম। কি কিনলে? সুতির শাড়ি কিনেছি দুটি, ঘরে পরার। ফ্যান্সি তেমন কিছু না। ফ্যান্সি কিছু কিনলেই পারতে। কিনবো এক সময়। রহমান সাহেব হাসি মুখে বললেন, তাড়াতাড়ি কেনা উচিত, উৎসবের দিন তো এগিয়ে আসছে। শারমিন কিছু বলল না। শুনেছি অনেকেই বিয়ের শাড়ি টাড়ি কলকাতা থেকে কেনে। তুমি যেতে চাও কলকাতায়? না, আগামী সপ্তাহে আমি যাচ্ছি কলকাতায়। ইচ্ছে করলে তুমি যেতে পারো। না, অত শখ নেই আমার। এটা তো শখেরই বয়স, তোমার শখ নেই কেন? ভেতরে চলো বাবা, ঠান্ডা লাগছে। রহমান সাহেব হালকা স্বরে বললেন, একটা কথা খুব পরিষ্কার করে বলো শারমিন, সাব্বিরকে বিয়ের ব্যাপারে তোমার মনে কি কোনো দ্বিধা দেখা দিয়েছে? না, শুধু শুধু দ্বিধা দেখা দেবে কেন? আজ তার একটি চিঠি পেলাম। তোমার কাছে চিঠি লিখে লিখে নাকি জবাব পাচ্ছে না। মাঝে মাঝে আমার চিঠি লিখতে ভালো লাগে না বাবা, আলসে লাগে। আজ তাকে চিঠি লিখে দিও। হ্যাঁ, দেব। আর ওই ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ হয়েছিল? না। রোববারের প্রোগ্রামটা ঠিক আছে? না। না কেন? এখন আর ইচ্ছে করছে না বাবা। রহমান সাহেব মেয়ের দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। শারমিনকে তিনি বুঝতে পারছেন না। বাবারা হয়তো সবসময় তা পারে না, মারা পারে।
শারমিনের মা বেঁচে থাকলে নিশ্চয়ই শারমিনকে বুঝাতে পারত, বুঝতে পারত। রহমান সাহেব অনেক দিন পর নিজের স্ত্রীর কথা মনে করলেন। সন্ধ্যা মিলিয়ে গেল, তবু নীলু জানতে পারল না ভালো খবরটি কি। ম্যারাথন বোর্ড মিটিং হচ্ছে। 4টার পর 3বার চা দেওয়া হয়েছে ভেতরে। ক্যান্টিন বন্ধ হয়ে গিয়েছিল, শেষবারের চা আনতে হলো বাইরে থেকে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মিটিং চলবে রাত 9টা-10টা পর্যন্ত। নীলু অস্বস্তি বোধ করতে লাগলো। বাসায় বলে আসা হয়নি, সবাই নিশ্চয়ই চিন্তা করবে। কিন্তু মিটিংয়ের মাঝখানে চলে যাওয়া তো যায় না। কেউই যায়নি। আজ বোনাস ঘোষণা করা হবার কথা। এই বছর কোম্পানি 2 কোটি টাকার কাছাকাছি লাভ করেছে। বড় রকমের বোনাস হবার কথা। একটা গুজব শোনা যাচ্ছে 4 মাসের বেসিক পে বোনাস হিসেবে দেওয়া হবে। গুজবটা এসেছে খুব উঁচু লেভেল থেকে। সত্যি হলেও হতে পারে। সত্যি হলেও অবশ্য নীলুর কোনো লাভ নেই। যাদের চাকরি 1 বছরের কম তারা বোনাস পাবে না, নিয়ম নেই। নীলুর চাকরির 1 বছর হতে এখনো 3 মাস বাকি। সবাই বোনাস পাবে, নীলু পাবে না। ভাবতে একটু খারাপ লাগে। টাকাটা পেলে সে টিভি কিনে ফেলত। বাসার সবাইকে দারুণ একটা চমক দেওয়া যেত। রাত 8টায় নীলু টেলিফোন এলো। রফিক টেলিফোন করেছে। হ্যালো ভাবি, ব্যাপার কি এত দেরি? বোর্ড মিটিং হচ্ছে। বোর্ড মিটিং করবে ডিরেক্টররা? তুমি চুনোপুটি, তুমি বসে আছো কেন? আমি একা না, সবাই অপেক্ষা করছে। এত রাতে বাসায় ফিরবে কিভাবে? এটা নীলু ভাবেনি। বাসায় ফেরা একটা সমস্যা হবে। 10টা পর্যন্ত অবশ্য বাস চলাচল করে। বাসে করে ফিরে যেতেও ঘন্টাখানিক লাগবে। হ্যালো ভাবি। বলো। তুমি অপেক্ষা করো আমার জন্য, আমি নিতে আসছি, এক্ষুনি রওনা দিচ্ছি। ঠিক আছে। তোমার ভাই কি এসেছে? হ্যাঁ এসেছে। তুমি এখনো ফেরুনি শুনে ভাম হয়ে আছে। আজ মনে হয় গরম বক্তৃতা দেবে। ভাবি আমি রাখলাম। নীলু টেলিফোন নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে খবর পাওয়া গেল মিটিং শেষ হয়েছে। বড় সাহেব মঞ্জুর হোসেন ডেকেছেন সবাইকে। মঞ্জুর হোসেনের সাহেবের মুখে অস্বাভাবিক এই মুখ দেখে ভরসা করা যায় যে কোনো একটা সুসংবাদ হয়তো দেয়ার আছে। হয় না কোনো ভালো খবর আছে, কিন্তু সত্যি সত্যি ভালো খবর ছিল। বড় সাহেব নীরস ভঙ্গিতে খবরগুলি দিলেন। কোম্পানি এবছর খুব ভালো বিজনেস করছে। কোম্পানির পলিসি মতো লাভের একটি ভালো অংশ কর্মচারীদের জন্য ব্যয় করা হবে। সবাই এবার স্পেশাল বোনাস পাবে। সেটা হচ্ছে 4 মাসের বেসিক পে। আমাদের এখানে 2জন আছেন যাদের চাকরির মেয়াদ 1 বছর হয়নি। আইন অনুযায়ী তারা বোনাস পেতে পারেন না, তবে এই বছর তাদেরকেও বোনাস দেবার সুপারিশ করা হয়েছে। কর্মচারীদের বাসস্থান নির্মাণের একটি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং মেডিকেল অ্যালাউন্সও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। মেডিকেল অ্যালাউন্সের ব্যাপারটি যাবে ফাইন্যান্স কমিটিতে। তুমুল হাততালির মধ্যে বক্তৃতা শেষ হল। মঞ্জুর সাহেব নীলুকে হাত ইশারা করে ডাকলেন। আপনি একটু আমার কাছে আসুন। নিশ্চয়ই সুখবরটা বলা হবে। নীলুর বুক টিপ টিপ করতে লাগলো। বসুন। নীলু বসল। আপনার জন্য একটা ভালো খবর আছে। কোম্পানি এবছর আপনাকে সুইডেনে ট্রেনিংয়ের জন্য সিলেক্ট করেছে। 6 মাসের ট্রেনিং, বিজনেস ম্যানেজমেন্টের উপর ট্রেনিংটা হবে। কাল সকালে আপনাকে কাগজপত্র দেব। ট্রেনিং পিরিয়ডে থাকা খাওয়ার খরচ ছাড়াও প্রতি মাসে $250 পাবেন হাত খরচ। নীলু মৃদুস্বরে বলল, থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস দেবার কিছু নেই। সুযোগটা আপনি পেয়েছেন আপনার নিজের যোগ্যতায়। খুব অল্প সময়ে আপনি কাজের নেচার পিক আপ করেছেন এবং চমৎকারভাবে করেছেন। অ্যানুয়াল রিপোর্টটাও আপনি বেশ ভালো তৈরি করেছেন। আনন্দে নীলুর চোখ ভিজে উঠতে শুরু করল। নীলু নিজেকে সামলাতে চেষ্টা করল। ভদ্রলোকের সামনে কেঁদে ফেললে লজ্জার ব্যাপার হবে। রাত হয়ে গেছে তো, আপনি যাবেন কিভাবে? আমাকে নিতে আসবে স্যার। বাসা কোথায় আপনার? কল্যাণপুর। সে তো অনেক দূর। যাতায়াত করেন কিভাবে? বাসে আসি স্যার। কোম্পানি শীঘ্রই একটা মাইক্রোবাস কিনবে। যাতায়াতের প্রবলেম তখন অনেকটা দূর হবে। বড় সাহেব উঠে দাঁড়ালেন। আপনাকে কখন নিতে আসবে? কিছুক্ষণের মধ্যেই চলে আসবে স্যার। দরকার হলে আমি একটা লিফট দিতে পারি। থ্যাংক ইউ স্যার, আমার দরকার নেই।
রফিক এসে পড়ল কিছুক্ষণের মধ্যে। চোখ বড় বড় করে বলল, বাড়িতে পৌঁছানো মাত্র আজ একটা ফাইটিং চিত্র হবে। ভাইয়া আগুন খেয়ে লাফাচ্ছে। দেরি হয়েছে বলে? কেন, তার দেরি হয় না? সেও তো প্রায় রাত 11টার দিকে বাড়ি ফেরে। পুরুষ এবং মহিলার মধ্যে একটা ডিফারেন্স আছে ভাবি। মহিলাদের বাড়ি ফিরতে হবে সূর্য ডোবার আগে। কেন? আমি জানি না কেন, এটাই নিয়ম। চলো ভাবি, রওনা দেওয়া যাক। নীলু বলল, কিছু মিষ্টি কিনতে চাই রফিক। দেরি যখন হয়েই গেছে আর একটু হোক। মিষ্টি কেন? তোমার ভাইয়ের রাগ কমানোর জন্য। বলতে বলতে নীলু হেসে ফেলল। মাই গড, তোমার প্রমোশন হয়েছে নাকি ভাবি? বিগ বস? না না, সেই সব কিছু না, বলবো তোমাকে। চলো, রিক্সা নেই, নিউ মার্কেট পর্যন্ত রিক্সায় যাব। নিউ মার্কেট থেকে বেবি ট্যাক্সি নিয়ে নেব। দারুণ ঠান্ডা পড়েছে, হু হু করে শীতের হাওয়া বইছে। 8:30 বাজে, কিন্তু রাস্তাঘাট জনশূন্য। রফিক বলল, এত বড় শহর ঢাকা, কিন্তু কেমন যেন একটা গ্রামের ছাপ দেখছ। 8টা না বাজতেই লোকজন বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। নীলু কিছু বলল না, তার কেন জানি বড় ভালো লাগছে। প্রেস ক্লাবের সামনে এসে রফিক বলল, 1 মিনিট ভাবি, একটু দেখে যাই। কি দেখবে? কয়েকটি ছেলে চাকরির জন্য আমরণ অনশন শুরু করেছে, এদের একটু দেখে যাই, চলো। তুমি আসো, 1 মিনিট লাগবে। 6-7 জন ছিল দিনে, এখন দেখা গেল 3জনকে। কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে। একজনের এর মধ্যে আবার ঠান্ডাও লেগে গেছে, ঘন ঘন নাক ঝাড়ছে। আশেপাশে কোনো লোকজন নেই। একটি নীল শাড়ি পরা অসম্ভব রোগা মেয়ে টুলের উপর বসে আছে শুকনো মুখে। অনশনকারীদের কারোর স্ত্রী হবে হয়তো। এই মেয়েটিও নিশ্চয়ই না খেয়ে আছে। রফিক বলল, কি ভাই সব, কেমন আছেন? কেউ কোনো জবাব দিল না। আপনি তো দেখি একেবারে সর্দি লাগিয়ে বসে আছেন। দেখেন শেষে আবার নিউমোনিয়া টিউমোনিয়া বাঁধিয়ে বসবেন। রোগা মেয়েটি বিড়বিড় করে কি যেন বলল। সে তাকিয়ে আছে নীলুর দিকে, তীক্ষ্ণ ও তীব্র দৃষ্টি। নীলুর অস্বস্তি লাগছে। রফিক বলল, আপনারা কেউ সিগারেট খাবেন? সিগারেটে অনশন ভঙ্গ হয় না। খাবেন কেউ? আমার কাছে ভালো সিগারেট আছে। 3জনের মধ্যে শুধুমাত্র সর্দিতে কাতর লোকটি হাত বাড়ালো। তার বাসার পৌঁছালো রাত 9টা 20-তে। নীলু যেমন ভেবেছিল তেমন কিছুই হলো না। শফিক বসার ঘরে বসে পত্রিকা পড়ছিল। সে চোখ তুলে একবার তাকালো, তারপর আবার ব্যস্ত হয়ে পড়ল পত্রিকা নিয়ে। মনোয়ারা কোনো কথাই বললেন না। হোসেন সাহেব শুধু বললেন, এরকম দেরি হলে আগে থেকে একটু বলে যেও মা। যা দুশ্চিন্তা হচ্ছিল, ঢাকা শহর তো দুষ্টু লোকে ভরে গেছে। রাজধানীগুলোতে যা হয়, সমস্ত দেশ থেকে আজে বাজে লোকেরা ভিড় করে রাজধানীতে। টুনি ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ আগেই বোধহয় ঘুমিয়েছে। শাহানা মশারি খাটাচ্ছে। নীলু নিচু হয়ে টুনির গালে চুমু খেল। ঘুমের ঘোরেই টুনি হাত দিয়ে ধাক্কা দিল মাকে। দেরিতে ফিরে আসা মাকে সে যেন গ্রহণই করতে পারছে না। শাহানা বলল, টুনি আজ খুব বিরক্ত করেছে। তাই নাকি? হ্যাঁ, বিকেল থেকেই খুব কান্নাকাটি শুরু করেছে। মার কাছে যাব, মার কাছে যাব। তারপর ভাইয়া এলো, তুমি তখনও ফেরুনি দেখে সেও রেগে গেল। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। শাহানা বলল, ভাইয়া বিকেলে চাটা কিছুই খায়নি। তখন থেকে পত্রিকা নিয়ে বসার ঘরে বসে যে আছে তো আছেই। আমাকে শুধু শুধু একটা ধমকও দিল জানো। কেন? গ্লাসে পানি ঢালতে গিয়ে পানি ফেলে দিয়েছিলাম, তাই। নীলু বেশ অবাক হলো। শফিক কখনো ছোটখাটো কিছু নিয়ে মাথা ঘামায় না। অন্য কোনো কারণে কি তার মেজাজ খারাপ হয়েছে? অফিসে কোনো ঝামেলা হয়েছে নাকি? শাহানা বলল, তোমাকে ভাইয়া কিছু বলেছে ভাবি? না। বলতো নির্ঘাত, কবির মামা এসেছেন তো, তাই চেক করেছে। কবির মামা এসেছেন নাকি? 8টার সময় এসেছেন। শুয়ে আছেন, শরীর ভালো না। এবারও কি হেঁটে এসেছেন? না, হেঁটে আসেননি, রিক্সা করেই এসেছেন, তবে কাহিল। কবির মামা বেশি দিন আর বাঁচবে না। নীলু কাপড় বদলে কবির মামার সঙ্গে দেখা করতে গেল। তিনি বাতি নিভিয়ে শুয়েছিলেন। নীলুকে ঢুকতে দেখে উঠে বসলেন। কেমন আছেন মামা?
ভালোই আছি রে বেটি। থাক থাক, সালাম লাগবে না। শরীরটা ভালো তো মা? জি ভালো। আমার চিঠি পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি। চিঠিতে তুমি মা দুটা সাধারণ বানান ভুল করেছ। এটা ঠিক না। বিশদ বানান লিখেছ দন্ত স দিয়ে, তারপর মুহূর্ত বানানো ভুল। নীলু লজ্জিত ভঙ্গিতে হাসল। চিঠিপত্র লেখার সময় হাতের কাছে ডিকশনারি রাখবে। ডিকশনারি আছে না ঘরে? আছে মামা। গুড। কোনটা আছে, আধুনিক না সংসদ অভিধান? নীলু না জেনেই মাথা নাড়ল। কবির মামা বললেন, রাতে শোবার সময় ডিকশনারিতে বানান দুটো দেখে নিও মা। জি আচ্ছা দেখব। আপনি খাওয়া দাওয়া করেছেন? না, রাতে আর কিছু খাবো না। শরীরটা আগের মতো নেই, পরিশ্রমও করতে পারি না। না খেলে তো শরীর আরো খারাপ করবে মামা। এটা ঠিক না। মাঝে মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করলে শরীরের বিশ্রাম হয়। সবাই তো বিশ্রাম চায়। নীলু ঘুমোতে গেল অনেক রাতে। শফিক তখনও জেগে। নীলুর জন্যই অপেক্ষা করছে বোধহয়। শোবার ঘরের প্রাইভেসিতে কিছু কড়া কড়া কথা শোনাবে। নীলু একটা পিরিচে দুটি সন্দেশ এবং এক গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকল। মৃদু স্বরে বলল, মিষ্টি খাও। না। খাও না, একটা অন্তত খাও। শফিক একটি মিষ্টির খানিকটা ভেঙে মুখে দিল। নীলুকে অবাক করে দিয়ে সহজ স্বরে বলল, বাতি নিভিয়ে শুয়ে পড়ো, রাত হয়েছে। নীলু বাতি নিভিয়ে দিল। শফিককে কি আজ রাতেই তার সুইডেনের ব্যাপারটা বলা উচিত হবে? দুজন শুয়ে আছে পাশাপাশি। হাত বাড়ালেই একে অন্যকে ছুঁতে পারে, তবু দুজন কি জন্য যেন দু প্রান্তেই বাস করে। নীলু মৃদুস্বরে ডাকল, এই ঘুমাচ্ছ? না। আজ আমাদের বোর্ড মিটিং হলো। আমাদের সবাইকে 4টে বোনাস দিয়েছে। ভালোই তো। নীলুর মন খারাপ হয়ে গেল। বিন্দু মাত্র উৎসাহ নেই শফিকের গলায়। ভদ্রতা করেও অন্তত দু একটা কথা বলতে পারত। নীলু খানিকক্ষণ ইতস্তত করে বলল, আমার আরেকটা ভালো খবর আছে। কি? আমাকে ওরা ট্রেনিংয়ে সুইডেনে পাঠাচ্ছে। 6 মাসের ট্রেনিং। কবে সেটা? মার্চে কিংবা এপ্রিলে, আমি ঠিক জানি না। শফিক আর কোনো কথা বলল না। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। একজন সুখী মানুষের নিশ্চিন্ত ঘুম। ঘুমের মধ্যেই সুন্দর সুন্দর সব স্বপ্ন দেখবে সে। আজ রাতে নীলুরও স্বপ্ন দেখতে ইচ্ছে করছে। কোনো এক দূর দেশের স্বপ্ন, যে দেশে দুঃখ নেই, অভাব নেই, ক্ষুধা নেই, যেখানে চাকরির জন্য কেউ আমরণ অনশন করে না, স্ত্রীরা বাড়ি ফিরতে দেরি করলেই স্বামীদের মুখ অন্ধকার হয় না। সেই দেশের আকাশ এ দেশের আকাশের চেয়েও অনেক অনেক বেশি নীল, গাছপালা অনেক বেশি সবুজ। কবির মামা রফিককে নিয়ে বের হয়েছেন। তার হাতে প্রকাণ্ড একটি জাবেদা খাতা। ছাত্রদের নাম ঠিকানা সেখানে লেখা। প্রথমে যাবেন নীলক্ষেতে, ইউনিভার্সিটি কোয়ার্টার। মুকসেদ আলী থাকেন সেখানে, বোটানির অ্যাসোসিয়েট প্রফেসর। রফিকের সঙ্গে যাবার কোনো ইচ্ছা ছিল না। মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলার কোনো অর্থ হয় না। তাছাড়া কেউ দেবেও না কিছু। নিজেদেরই চলে না, চাঁদা দেবে কি? কিন্তু তবু সঙ্গে যেতে হলো। কবির মামা নিউ মার্কেটে বাস থেকে নেমে হাঁটা শুরু করলেন। রফিক গম্ভীর গলায় বলল, চাঁদা তোলার ব্যাপারটা কি মামা হেঁটে হেঁটে করা হবে? হ্যাঁ। আপত্তি আছে তোর? আছে। তোর জন্য মোটর গাড়ি লাগবে? পেলে ভালো হতো। আপাতত একটা রিক্সা হলেই চলবে। রিক্সা ভাড়া আমি দেব। টাকা যেটা উঠবে সেটা তো রিক্সা ভাড়াতেই চলে যাবে রে। তুই দিবি কোত্থেকে? তুই তো এখনো সিন্দাবাদের ভূতের মতো ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছিস। সেটা নিয়ে এখন কোনো আর্গুমেন্টে যেতে চাই না মামা। শুধু এইটুকুই স্পষ্ট ভাষায় বলতে চাই, হাঁটাহাঁটি সম্ভব না। যা, তুই চলে যা, আমি একাই পারবো। রফিক গেল না। মুখ আমসি করে আস্তে আস্তে পাশের দিয়ে যেতে লাগলো। মুকসেদ আলী সাহেবকে বাসায় পাওয়া গেল। ভদ্রলোক স্যারকে দেখে যে পরিমাণে উৎসাহিত হলেন, স্যারের নীলগঞ্জ প্রজেক্টের কথা শুনে ঠিক সেই পরিমাণই নিরুৎসাহিত হয়ে পড়লেন। আপনি একা কতটুকু করবেন স্যার? একা কোথায়? তোমরা সবাই আছো আমার সঙ্গে, আছো না? তাছাড়া পৃথিবীর অনেক বড় বড় কাজ একা একাই করা হয়েছে। বহু টাকা পয়সার ব্যাপার স্যার।
টাকা পয়সার ব্যাপার তো আছেই। তুমি কত দেবে বলো? কবির মামা খাতা খুলে ফেললেন। তোমাকে দিয়েই শুরু করি। ভদ্রলোক শুকনো গলায় বললেন, মাসের প্রথম দিক ছাড়া তো স্যার আমার পক্ষে সম্ভব না। ইউনিভার্সিটির মাস্টারদের মাসের প্রথম দিকে কিছু টাকা পয়সা থাকে, তারপর নুন নাই পান্তাও নাই অবস্থা। মাসের প্রথম দিকে আসবো? আপনার আসার দরকার নেই স্যার, ঠিকানা দিন, আমি কিছু পাঠিয়ে দেব। তোমার কথাবার্তা শুনে কিন্তু মনে হচ্ছে না তুমি পাঠাবে, মনে হচ্ছে তুমি চেষ্টা করছো আমাকে বিদায় করতে। মুকসুদ আলী সাহেবের চোখ মুখ লাল হয়ে গেল। রফিক দারুণ অস্বস্তি বোধ করল। কবির মামার কথাবার্তার কোনো মাত্রা নেই, যা মনে আসছে বলে ফেলছেন। এই যুগে মনের কথা সবসময় বলা যায় না, চেপে রাখতে হয়। মুকসুদ, আমি উঠলাম, মাসের প্রথম দিকে আবার আসব। আমি হচ্ছি কচ্ছপ, যেটা কামড়ে ধরি সেটা কিন্তু ছাড়ি না। ইউনিভার্সিটির মাস্টারদের মধ্যে আর আমার আর কোনো ছাত্র আছে বলতে পারবে? ঠিক বলতে পারলাম না স্যার। একটু খোঁজ করবে, আর শোনো, বন্ধু বান্ধবদের মধ্যে আমার প্রজেক্টের কথা বলবে, বুঝলে? সবাই তো আর তোমার মতো না, কেউ কেউ উৎসাহিত হবে নিশ্চয়ই। আমি বলবো স্যার। নীলক্ষেত থেকে কবির মামা গেলেন মতিঝিলে। 3-4 জন ছাত্রের নাম ঠিকানা আছে, তাদের মধ্যে একজনকে শুধু পাওয়া গেল। সেই ছাত্র স্যারকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। স্যারের কথাবার্তা শুনে ফ্যাকাশেও হয়ে গেল। আমতা আমতা করে বলল, এত বড় কাজ কি স্যার প্রাইভেট সেক্টরে হয়? সরকারি সাহায্য ছাড়া তো এটা সম্ভব না। প্রথমেই যদি তুমি ধরে নাও সম্ভব না, তাহলে আর সম্ভব হবে কিভাবে? আবেগতাড়িত হয়ে স্যার অনেকে অনেক প্রোগ্রাম নেয়, সোনার বাংলা করতে চায়, তা কি আর হয়? হবে না কেন? ছাত্রটি মৃদুস্বরে বলল, চা খান স্যার, আপনি রেগে যাচ্ছেন। তুমি বেকুবের মতো কথা বলবে, আমি রাখতেও পারবো না। আমি স্যার প্র্যাকটিক্যাল প্রবলেমগুলির দিকে আপনার দৃষ্টি ফেরাতে চাচ্ছি। কাজে নামার আগেই তুমি প্রবলেমের কথা ভাবতে শুরু করেছো? আমার ছাত্র থাকাকালীন তো তুমি এতটা বোকা ছিলে না। সেই সময় তো তোমার কিছু বুদ্ধিশুদ্ধি ছিল যতটুকু আমার মনে আছে। রফিক কবির মামার কথায় খুবই স্তম্ভিত। বলে কি এ লোক! ছাত্রটি অবশ্য মোটামুটি ভদ্র ব্যবহারই করল। চা কেক টেক আনিয়ে খাওয়ালো এবং ফিরে আসার সময় 500 টাকার 2টি চকচকে নোট দিল। এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। রফিক ধরেই নিয়েছিল এই লোকের কাছ থেকে কিছু পাওয়া যাবে না। মুখ শুকনো করে বলবে, পরে একদিন আসুন, দেখি কিছু করা যায় কিনা। সে সব না বলে বলল, সামনের মাসে আসেন একবার, দেখি আর কিছু করা যায় কিনা। করা যায় কিনা বললে তো হবে না, করতেই হবে। রাস্তায় নেমেই রফিক বলল, চলো মামা, বাড়ি যাও যাক, একদিনে তো রোজগার ভালোই হলো তোমার। কবির মামা চোখ কপালে তুলে বললেন, এখনই বাড়ি যাবি কি? আরো ঘুরবে? ঘুরবো না মানে? কাজটা সহজ ভাবছিস তুই? আগামীকাল থেকে নতুন উদ্যমে শুরু করলে কেমন হয় মামা? তোর কাজ থাকলে তুই চলে যা। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে না? তাছাড়া এখন লাঞ্চ টাইম, কাউকে পাবেও না। তার চেয়ে চলো খানা পিনা করা যাক। কোথায় খাবি? সস্তার একটা হোটেল আছে সেগুন বাগানে, সেখানে যেতে পারি। কিংবা তুমি চাইলে ভাবির অফিসে গিয়েও খেতে পারি, ভালো ক্যান্টিন আছে। চল যাই সেখানে। তবে মামা, সেখানে না যাওয়াই ভালো। কেন? আমি তো বলতে গেলে রোজ দুপুরেই খাচ্ছি সেখানে। এখন তোমাকে নিয়ে গেলে অফিসের লোকজন ভাববে পুরো ফ্যামিলি এনে পার করে দিচ্ছে। চল তাহলে সেগুন বাগানের দিকেই যাই। একটা রিক্সা নেওয়া যাক, কি বলো? নে একটা। সেক্রেটারিয়েটের কাছে এসে রিক্সা থেকে নেমে যেতে হলো। মিছিল বের হয়েছে একটা। আকাশ ফাটানো গর্জন উঠছে, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই। কবির মামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, স্বাধীন দেশে গণতন্ত্রের জন্য মিছিল বের করতে হচ্ছে, এর চেয়ে লজ্জার ব্যাপার আর কি হতে পারে? রফিক কিছু বলল না। কবির মামা বললেন, মিছিলটা কাদের? রফিক বিরক্ত হয়ে বলল, মানুষদের মিছিল। আবার কাদের? তুমি কি মামা মিছিলে ভিড়ে যাবে নাকি? খাবে না? হুম, খাবো। তাহলে দাঁড়াও, মিছিল চলে যাক। চল খানিকটা যাই, প্রেস ক্লাবের সামনে বেরিয়ে পড়লেই হবে।
রফিকের বিরক্তির সীমা রইল না। সে ইচ্ছে করেই পিছিয়ে পড়ল। সিগারেট খাওয়া দরকার, কিন্তু দীর্ঘ সময় একটা বিনা সিগারেটে চলেছে, তার আর ভালো লাগছে না। এবার তার বুক ব্যথা করছে। মিছিল এগোচ্ছে খুব শ্লথ গতিতে। লক্ষণ ভালো নয়। নিরীহ ধরনের এসব মিছিল মাঝে মাঝে ভয়াবহ চরিত্র নেয়। এটিও হয়তো নেবে। রফিক সিগারেটে টান দিয়ে স্লোগানে গলা মেলালো, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। কবির মামা ক্লান্ত মুখে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছেন। অনশন করা ছেলে তিনটি এখনো আছে। নীল শাড়ি পরা মেয়েটিও আছে। আশেপাশে আর কেউ নেই, যেন এই ব্যাপারটিতে কারো কোনো উৎসাহ নেই। রফিক কাছে আসতেই কবির বাবা বললেন, দেশের কি অবস্থা দেখেছিস? চাকরির দাবিতে অনশন করতে হচ্ছে। কি সর্বনাশের কথা। রফিক কিছুই বলল না। কবির মামা বললেন, বাথরুমে যাওয়া দরকার রফিক। বাথরুম কোথায় পাবে এখানে? বসে যাও রাস্তার পাশে। কি যে কথাবার্তা না তোর। তাহলে যাও প্রেস ক্লাবে, গিয়ে বলো আমি নীলগঞ্জের প্রভাতী পত্রিকার সম্পাদক, আমাকে একটু পেচ্ছাপ করার সুযোগ দিন। কবির মামা বিরক্ত হয়ে এগিয়ে গেলেন প্রেস ক্লাবের দিকে। রফিক গেল নীল শাড়ি পরা মেয়েটির কাছে। অনশনের আজ কতদিন? 6 দিন। বলেন কি? বিছানায় শুয়ে থাকা মানুষ তিনজন চোখ বড় বড় করে তাকাচ্ছে। মেয়েটি বলল, আপনি কি কাগজের লোক? না, আমিও একজন বেকার। শোনেন ভাই, আপনারা কেউ সিগারেট খাবেন? ভালো সিগারেট আছে আমার কাছে, খেতে পারেন। মেয়েটি বলল, আপনি বেকার, ভালো সিগারেট পেলেন কোথায়? আমার ভাবি প্রেজেন্ট করেছে। আপনি কে? আমার নাম রীতা। এদের মধ্যে আপনার কেউ আছে? আমার ছোট ভাই আছে। কোনজন? মেয়েটি আঙ্গুল দিয়ে দেখালো। এই লোকটি বোধহয় কাল রাতে সিগারেট নিয়েছিল। রফিক বলল, কি নাম ভাই আপনার? ফরহাদ। কষ্ট হচ্ছে খুব? লোকটি জবাব দিল না। সিগারেট নেবেন? না। কবির মামা আসতে দেরি করছেন। তার বড় বাথরুম পেয়েছে কিনা কে জানে। রফিক আরেকটি সিগারেট ধরালো। নীল শাড়ি পরা রোগা মেয়েটি কি কিছু খেয়েছে কিনা সে বুঝতে পারছে না। রফিক মনে মনে ভাবল, মেয়েটিকে যদি বলা হয়, আসুন আপনি আমাদের সঙ্গে 4টা ভাত খান, তাহলে সে কি আসবে? মনে হয় না। মেয়েদের আত্মসম্মান আবার খুব বেশি। শফিক অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল। নীলু এসে বলল, এখানে তোমার একটা সই লাগবে। কিসের সই? আমার পাসপোর্টের দরখাস্তের ফর্ম। স্ত্রীর দরখাস্তে স্বামীর সিগনেচার লাগে, কিন্তু স্বামীর দরখাস্তে স্ত্রীর কোনো সিগনেচার লাগে না। অদ্ভুত নিয়ম কানুন। শফিক গম্ভীর গলে বলল, তোমার সুইডেনের ব্যাপার? হ্যাঁ, আমাদের অফিসের একজন কলিগ 10 দিনের মধ্যে পাসপোর্ট আনিয়ে দেবে। খুব কাজের লোক মনে হয়। খুবই কাজের। আমাকে একটা টিভি কিনে দিয়েছেন 1000 টাকা কম দামে। বলেই নীলু জিভে কামড় দিল। টিভির কথাটা এখনো সে বলতে চায়নি। এটা ছিল সবার জন্য একটা সারপ্রাইজ। আজ সন্ধ্যায় ইসমাইল সাহেবের টিভি নিয়ে আসার কথা। শফিক বলল, টিভি কিনেছ নাকি? হ্যাঁ। কই, আগে তো কিছু বলনি। তোমাদের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ঘরে আসবে কবে? আজই আসবে, সন্ধ্যাবেলা নিয়ে আসার কথা। নীলু উজ্জ্বল চোখে হাসল। মনোয়ারা বাইরে থেকে ডাকলেন, শুনে যাও তো বৌমা। কয়েকদিন ধরেই তিনি বেশ গম্ভীর হয়ে আছেন। কথাবার্তা তেমন বলছেন না, কিন্তু আজ যে কোনো কারণেই হোক মেজাজ ভালো। কি ব্যাপার মা? আজ অফিসে না গেলে হয় না? কেন মা? আছে একটা ব্যাপার। মনোয়ারা মুখ টিপে রহস্যময় ভঙ্গিতে হাসলেন। নীলু কিছু বুঝতে পারল না। কি মা? না গেলে চলে? বলো। হ্যাঁ, চলবে না কেন? বিনাদের বাসা থেকে টেলিফোন করে দেব। কিন্তু ব্যাপারটা কি? শাহানাকে দেখতে আসবে। দেখতে আসবে মানে? 3:30টার সময় আসবে। ছেলের এক চাচি আর ছেলের মা। নীলু অবাক হয়ে তাকিয়ে রইল। তার শাশুড়ি বিয়ের আলাপ আলোচনা অনেকদিন থেকেই করছেন, এটাকে সে কখনই গুরুত্ব দেয়নি। মায়েরা মেয়ে একটু বড় হলেই বিয়ে নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করে। এটাও সেরকমই ভেবেছিল। এখন মনে হচ্ছে সেরকম নয়। নীলু বলল,
কই মা, আমি তো কিছু জানি না। জানার মতো কিছু হলে তবেই না জানবে। তোমার খিলগাঁয়ের মামা শ্বশুর সম্বন্ধ আনলেন। ওরা একজন অল্প বয়সী মেয়ে চায়, তবে সুন্দর চায়, আর কিছু না। এখন বিয়ে দিলে তো পড়াশোনা হবে না মা। বিয়ে না দিয়ে যেন কত পড়াশোনা হচ্ছে। কোনো মতে ম্যাট্রিক হয়েছে, আয়ে আর পাশ হবে না। তুমি যাও তো, শাহানাকে বলে আসো আজ কলেজে যেতে হবে না। ছেলে কি করে? ছেলে রাজপুত্রের মতো, বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, বিরাট বড় লোক। ছেলের ছবি আছে আমার কাছে, দেখবে? নীলু মন থেকে কোনো আগ্রহ দেখাতে পারছিল না, কিন্তু আগ্রহ না দেখালেও তিনি অসন্তুষ্ট হবেন। নীলু দেখতে গেল। ছবি দেখে স্বীকার করতেই হলো ছেলেটি অত্যন্ত সুপুরুষ, যাদের দেখলেই মনে হয়, আহ, না জানি কোন মেয়ের সঙ্গে এর বিয়ে হবে। মনোয়ারা বললেন, ছবি কেমন দেখলে মা? ভালো। শুধু ভালো? ছেলে তো খুবই সুন্দর। করে কি? মনোয়ারা গাল ভর্তি করে হাসলেন। নীলু আবার বলল, ছেলে কি করে মা? তোমার ধারণা ছেলে যখন এত সুন্দর তখন নিশ্চয়ই মাকাল ফল। আমারও সেরকম ধারণা ছিল। ছেলে কিন্তু খুব ভালো, ওকালতি করছে, ভালো প্র্যাকটিস। বয়স তো তাহলে অনেক বেশি? না, বয়স বেশি না, এ বছরই বারে জয়েন করেছে। তুমি যাও তো বৌমা, শাহানাকে কলেজে যেতে নিষেধ করো। ওকে কিছু বলবে না, জানতে পারলে আবার কান্নাকাটি চেঁচামেচি শুরু করবে। শাহানা কলেজে যাবার জন্য তৈরি হচ্ছিল। নীলুকে দেখে অবাক হয়ে বলল, তুমি আজ অফিসে যাওনি ভাবি? ভালো লাগছে না। তাহলে আমিও আজ কলেজে যাব না। ঠিক আছে, না গেলে মা বকাবকি করবে। তা হয়তো করবেন, করলে করুক। আমি কলেজে যাব না আজ। তুমি মাকে একটু বলে আসো আমার মাথা ধরেছে কিংবা কিছু একটা হয়েছে। শাহানা হৃষ্টচিত্তে ঘুরে বেড়াতে লাগলো। কলেজে যেতে হচ্ছে না, এতে সে দারুণ খুশি। তার ধারণা ছিল মা কিছু বলবেন, কিন্তু তিনি কিছুই বলছেন না। এইরকম সৌভাগ্য তার খুব বেশি একটা হয় না। সে টুনিকে সঙ্গে নিয়ে ছাদে বেড়াতে গেল। আনিসের ঘরের দরজা খোলা। শাহানা উকি দিল, কি করছেন আনিস ভাই? তেমন কিছু না, এসো এসো, ভেতরে এসো। শাহানা ভেতরে ঢুকল না। আনিস হাসি মুখে বলল, নতুন একটা চাইনিজ ট্রিক শিখেছি, দেখবে? না। শাহানা দরজার সামনে থেকে সরে এলো। আনিস বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। এই যে শাহানা, তাকাও এদিকে। কি আছে হাতে? আহ, চুপ করে আছো কেন? বলো। কিছু নেই। গুড। এই দেখো, হাত বন্ধ করলাম। আনিস মুঠি খুলল। চমৎকার একটি গোলাপ তার হাতে। শাহানা রাগী গলায় বলল, আবার আপনি আমাদের টবের গোলাপ ছিঁড়েছেন? গোলাপ ছিঁড়েছি কিনা ছিঁড়েছি সেটা পরে, আগে বলো ম্যাজিকটা কেমন? এই ম্যাজিকটা শেখার পর আপনি আমাদের টবের সবগুলি গোলাপ নষ্ট করছেন আনিস ভাই। এটা ছিঁড়েছেন আজ সকালে। কেমন মানুষ আপনি বলেন তো? আচ্ছা যাও, আর ছিঁড়ব না, কথা দিচ্ছি। গোলাপ কি আর আছে যে ছিঁড়বেন? সবই তো শেষ করে ফেলেছেন। আপনার একটু মায়াও লাগে না, না? আনিস লজ্জা পেয়ে গেল। গোলাপ গাছগুলি শাহানার খুবই প্রিয়। সব তুলে ফেলা আসলে ঠিক হয়নি। শাহানার যা রাগ, পড়তে সময় লাগে। আনিস মৃদুস্বরে বলল, গোলাপটা নাও শাহানা। আমার দরকার নেই। টুনি হাত বাড়ালো। শাহানা তাকে একটা ধমক দিল। কড়া গলায় বলল, এদিকে আয়, নিতে হবে না। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মনোয়ারা ডাকছেন শাহানাকে। শাহানা আষাঢ়ের আকাশের মতো মুখ করে নিচে নেমে গেল। আনিস গোলাপ নিয়ে প্র্যাকটিস চালালো খানিকক্ষণ। ফুলটা প্রকাণ্ড, একে ঠিক মতো পাম করা মুশকিল। কিন্তু প্র্যাকটিসের একটা মূল্য তো আছে। হাত অভ্যস্ত হয়ে আসছে, এখন সে অনায়াসে ফুলটি লুকিয়ে রাখতে পারে। গোলাপ তৈরির ম্যাজিকে সে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হতে চায়। যেখানেই সে হাত দেবে, সেখানেই তৈরি হবে একটি রক্তগোলাপ। 10টার মতো বাজে। আনিসের তেমন কিছু করার নেই। শরীফ আলী সাহেবের কাছে গেলে কেমন হয়? ফুলের এই ম্যাজিকটি শরীফ আলীর কাছ থেকে শেখা। তাকে অবশ্য কখনোই পাওয়া যায় না। তাকে ধরার একমাত্র কৌশল হচ্ছে বারবার যাওয়া। কিন্তু শরীফ আলী যে জায়গায় থাকে সেখানে বারবার যাওয়া সম্ভব না, এবং যাওয়াও ঠিক না। প্রথমবার গিয়েছিল বদরুলের সঙ্গে। নওয়াবপুর রোডের এক গলিতে বদরুল ঢুকে পড়ল। নর্দমার পাশ দিয়ে যাবার রাস্তা। পচা গন্ধে গা গোলাতে শুরু করল। গলির ভেতর তস্য গলি।
নবাবী আমলের বাড়িঘর সেদিকে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার কথা, কিন্তু ভেঙেও পড়ছে না। অধিকাংশ বাড়িরই দরজা জানালা নেই, মোটা চট ঝুলছে, দিনের বেলাতেও কেমন অন্ধকার অন্ধকার ভাব। আনিস ঘাবড়ে গিয়ে বলল, কোথায় নিয়ে এলেন বদরুল ভাই? আসল জায়গা। আসল জায়গা মানে? সন্ধ্যা না হলে বুঝবে না, ঢাকা শহরের এটা খুব একটা খানদানি অঞ্চল। তারা একটি দোতলা জরাজীর্ণ লাল ইটের দালানের সামনে দাঁড়ালো। বদরুল গলা উঁচিয়ে ডাকতে লাগলো, শরাফ আলী ভাই আছেন? শরাফ আলী ভাই। কেউ কোনো সাড়া দিল না। বদরুল নিচু গলায় বলল, পামিংয়ের আসল লোক, ওস্তাদ আদমি, তবে শালা মারাত্মক খচ্চর। বহু ডাকাডাকির পর নীলু লুঙ্গি পরা বড় মতো একজন লোক বেরিয়ে এলো। কাঁচা ঘুম থেকে উঠে এসেছে, তাকাচ্ছে চোখ লাল করে। বদরুল দাঁত বের করে বলল, শরাফ ভাই ভালো আছেন? হুম। ঘুমাচ্ছিলেন নাকি? আনিসকে নিয়ে এলাম আপনার কাছে, বলেছিলাম তো তার কথা আপনাকে। খুব বড় ঘরের ছেলে, আপনার কাছ থেকে দু একটা কৌশল শিখতে চাই, এই আর কি। সাধ্যমতো টাকা পয়সা খরচ করবে, আপনি যদি একটু দেখিয়ে দিতেন। কয়েকটা, শুধু কয়েকটা পামিং যদি। আরেকদিন আসেন। আপনাকে তো শরাফ ভাই পাওয়া যায় না, এসেছি যখন একটু বসি, আলাপ পরিচয় হোক। আরেকদিন আসেন, শরীর ভালো না। শরাফ আলী দ্বিতীয় কোনো কথার সুযোগ না দিয়ে ভেতরে ঢুকে গেল। বদরুল আরও খানিকক্ষণ ডাকাডাকি করল, কিন্তু লাভ হলো না। শরাফ আলীর সঙ্গে সেই প্রথম পরিচয়। ফেরবার পথে বদরুল বলল, এই লোক অনেক কিছু জানে, ম্যাজিক শিখতে হলে এর সঙ্গে লেগে থাকতে হবে। জায়গাটা খারাপ, তোমাকে ঘন ঘন এখানে আনা ঠিক না, তবে গরজটা যখন তোমার। লোকটা কেমন? শরাফ পিয়ার কথা বলছো? এই শ্রেণীর লোক যতটা ভালো হতে পারে ততটাই, বেশিও না কমও না। শরাফ মিয়াকে আনিসের মনে ধরল। অসাধারণ পামিং জানে লোকটা। চোখের পলকে সিগারেটের প্যাকেট লুকিয়ে ফেলল। হাত উল্টে পাল্টে দেখালো, হাতে সিগারেটের প্যাকেটই নেই, কিন্তু হাতেই আছে, দর্শকের চোখে পড়ছে না। অপূর্ব কৌশল। আনিসের বিস্ময়ের সীমা রইল না। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার পক্ষে কি শেখা সম্ভব? শরাফ মিয়া গম্ভীর হয়ে বলল, সম্ভব না। কেন সম্ভব না? কেন? এসব ভদ্রলোকের কাজ না, ছোট লোকের কাজ। ভদ্রলোকের হাতের তালু ইচ্ছামতো নরম হয় না। চেষ্টা করে দেখতে পারি। হুম, তা পারেন। প্রথম দিনেই গোলাপ লুকিয়ে রাখার কৌশল শিখিয়ে দিল। ভারী গলায় বলল, ফুলের মোটাটা ধরতে হয় আঙুলের ফাঁকে। ফুলটা একটাবার থাকতে হবে হাতের তালুর দিকে, একবার থাকবে পিঠের দিকে। এইটা করতে হয় চোখের পাতি ফেলতে যত সময় লাগে তার চেয়েও কম সময়। কতদিন লাগবে শিখতে? 3-4 বছর, এর বেশিও লাগতে পারে। বলেন কি? ম্যাজিক ভদ্রলোকের কাজ না, ছোট লোকের কাজ। আনিস অবশ্য 4 মাসের মাথাতেই ব্যাপারটা মোটামুটি ধরে ফেলল। শরফ মিয়া নির্লিপ্ত স্বরে বলল, আপনার হইব, কিন্তু কি করবেন এসব শিক্ষা? লাভ কি? কোনো লাভ নেই। না, কোনো লাভ নেই। একসময় রাজা বাদশারা ছিল, এরা এইসব জিনিসের কদর করত। এখন রাজাও নাই, বাদশাও নাই, সব ফকির। ফকিরের দেশে ম্যাজিক চলে না। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির 12তম পর্ব। আশা করি আমার এই লম্বা যাত্রায় আমার শ্রোতা বন্ধুরা আমার সাথেই আছেন, অর্থাৎ অপরাজিতার সঙ্গেই আছেন এবং থাকবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।